আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। মধ্যপ্রাচ্যের ইতিহাসে যত সংঘাত হয়েছে, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসী হামলা এর মধ্যে অন্যতম। মিসাইল ও পারমাণবিক স্থাপনাকে টার্গেটের কথা বলা হলেও আসলে হামলা হয়েছে আরও অনেক জায়গায়। ইরানের প্রথম সারির সামরিক নেতাদেরকে হত্যা করা হয়েছে। সাইবার হামলাও হয়েছে বড় ধরনের। নিহতদের মধ্যে আছেন মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ডার হোসেন সালামি ও আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর প্রধান আমির আলী হাজিজাদে 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইরান। ওই যুদ্ধের পরে ইসরায়েলের সামরিক নেতৃত্বের উপর এত বড় আঘাত আর আসেনি। তবে শুধু সামরিক টার্গেটের মধ্যে অভিযান সীমিত রাখেনি ইসরায়েল, বরং ইসরায়েলের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের প্রতিফলন ঘটেছে এখানে, যা শিকড় ছড়িয়ে আছে বহু দশক পিছনে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। আনুষ্ঠানিকভাবে ইসরায়েল বলছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর জন্য তারা হামলা করেছে। তবে এর চেয়েও বড় লক্ষ্যটা মনে হচ্ছে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। ইরান সরকারকে তারা অস্থিতিশীল করতে চায় এবং হামলার মাধ্যমে তাদের পতন ঘটাতে চায়। বহু বছর ধরেই কিছু ইসরায়েলি ও আমেরিকান কৌশলবিদ বলে আসছেন, একমাত্র ক্ষমতার পালাবদলের মাধ্যমেই ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে থামানো সম্ভব। কখনো চুপে চুপে, কখনো প্রকাশ্যে এই ধারণা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। বর্তমান হামলার সাথে এই লক্ষ্যের মিল আছে। সামরিক শক্তি প্রয়োগের সাথে এখানে ইরানের মধ্যে রাজনৈতিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে। মনে হচ্ছে ইরান সরকারের বিরুদ্ধে একটা অভ্যুত্থান উস্কে দেওয়ার জন্যই এই হামলা করেছে ইসরায়েল। তাদের এই কৌশল নতুন নয়। এর মধ্যে রয়েছে সামরিক কর্মকর্তাদের হত্যা, অপতথ্য ছড়ানো, মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো এবং রাষ্ট্রীয় প্রতীকগুলোর উপর হামলা করা। তেহরানের সরকারি অফিস ও মন্ত্রীদের সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে সাইবার হামলা ও বিভিন্ন টার্গেটে আঘাত হানা হয়েছে। ইরানের যোগাযোগ ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ জাতীয় টেলিভিশন সম্প্রচারে হামলা করা হয়েছে। ইসরায়েলের নেতারা ব্যক্তিগত ব্রিফিং এবং মিডিয়া সাক্ষাৎকারে এইসব কৌশলের ইঙ্গিত দিয়েছেন। তারা স্বীকার করেছেন ইরানের পারমাণবিক ফ্যাসিলিটি জাগ্রোস ও আলবুর্জ পর্বত এলাকার গভীরে অবস্থিত। আমেরিকার সাহায্য ছাড়া সেগুলো ধ্বংস করা কার্যত অসম্ভব। এই স্থাপনাগুলো ধ্বংসের জন্য শক্তিশালী GBU-57 বোমা লাগবে। একমাত্র এই বোমাগুলোই মাটির গভীরে আঘাত হানতে সক্ষম। মার্কিন B-2 বা B-52 বোমারু বিমান ছাড়া আর কোনো বিমান এই বোমা বহন করতে পারে না। ইসরায়েলের কাছে এই বিমান বা বোমা নেই। ইসরায়েলের নেতারা তাই মনে করছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোর জন্য সেখানে সরকার পরিবর্তন করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক এই দ্বৈত কৌশল এখন স্পষ্ট। হামলার পরপরই ইরানের জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়া শুরু করেছে ইসরায়েল। এইসব বার্তায় আইআরজিসিকে অত্যাচারী হিসেবে উল্লেখ করা হয়েছে, ইরানি জাতির রক্ষক হিসেবে নয়। এটা ইরানের যুদ্ধ নয়, সরকারের যুদ্ধ। এই স্লোগান ছড়িয়ে সরকার আর জনগণকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। ইরানের কিছু বিরোধী নেতা দেশের বাইরে আছেন। তারা এমনকি ইসরায়েলের হামলাকে সমর্থন পর্যন্ত করেছেন। এদের মধ্যে অন্যতম হলেন ইরানের সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি এবং সাবেক ফুটবলার আলী করিমি। এই নেতারা এরই মধ্যে সরকারকে উৎখাতের ডাকও দিয়েছেন। ইসরায়েলের এই পরিকল্পনা সম্ভবত ভেস্তে যেতে বসেছে। দেশের ভিতরে বিদ্রোহের জন্ম না দিয়ে এবং জাতিকে বিভক্ত না করে এই হামলা বরং ইরানিদেরকে ঐক্যবদ্ধ করে দিচ্ছে। সরকারের যারা সমালোচনা করেন তাদের মধ্যেও অনেকে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা মনে করছেন এই হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে। ইতিহাসে বিভিন্ন সময় বাইরে থেকে ইরানে হস্তক্ষেপের চেষ্টা হয়েছে। 1953 সালে CIA-র মদদে সামরিক অভ্যুত্থান হয়েছিল। এরপর ঘটেছে ইরান-ইরাক যুদ্ধ। এইসব ঘটনা ইরানিদের মধ্যে শক্তিশালী প্রতিরোধের চেতনা জাগিয়ে তোলে। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর পর যারা সরকারের বিরুদ্ধে উইমেন লাইফ ফ্রিডম আন্দোলন গড়ে তুলেছিল, সেই সরকার বিরোধী অ্যাক্টিভিস্টরাও বিদেশি হস্তক্ষেপের পক্ষে কথা বলতে ইতস্তত বোধ করছেন। ধ্বংস হওয়া ভবন আর নিহত সেনাদের ছবি যতই ছড়িয়ে পড়ছে, সমবেদনা আর ঐক্যের অনুভূতি ততই বাড়ছে। বহু ইরানির রাজনৈতিক পালাবদলের দাবি পাল্টে গিয়ে এখন মাতৃভূমিকে রক্ষার দাবিতে পরিণত হয়েছে।
একসময় সরকারের বিরুদ্ধে কথা বলেছেন এরকম বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি এখন ইরানের সমর্থনে কথা বলছেন। ফুটবল তারকা আলী দায়ী বলেছেন, বিশ্বাসঘাতক হওয়ার চেয়ে আমার কাছে মৃত্যুই শ্রেয়। বিদেশি হামলার পক্ষে কোনো ধরনের সহযোগিতা করতে তিনি অস্বীকার করেছেন। সাবেক বিচারপতি ও রাজনৈতিক বন্দী মোহসিন বুরহানি ইরানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে বলেছেন, মাতৃভূমির সকল রক্ষকদের হাতে আমি চুমু দেই। ইসরায়েলের হামলা লক্ষ্য ছিল ইরান সরকারকে দুর্বল করে দেয়া, কিন্তু সরকার আরও শক্তিশালী হচ্ছে, জাতীয় অহংকার সংহত হচ্ছে, ভিন্নমত শান্ত হয়ে আসছে। ইসরায়েলের হামলা সব রাজনৈতিক বলয়ের লোকজনকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। বাইরে থেকে ইরানের ভেতরে বিপ্লব ঘটানোর চেষ্টা শুধু ব্যর্থই হয়নি, বরং এতে উল্টো ফল হতে শুরু করেছে। ইরান সরকারের পতন ঘটানো যদি ইসরায়েলের লক্ষ্য হয়ে থাকে, তাহলে বলতে হবে তারা ইরানের প্রতিরোধ সক্ষমতাকে হয়তো ঠিকভাবে মাপতে পারেনি। ইরানের রাজনৈতিক ব্যবস্থা অতীতে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে আছে। ইসরায়েলের বর্তমান হামলার মতো জাতীয় বিপর্যয় সে দেশের জনতাকে বিচ্ছিন্ন করে না, বরং ঐক্যবদ্ধ করে দেয়। বোমা হামলায় ইরানের নেতারা মারা যাচ্ছেন, এই ঘটনা ইরানের সমাজকে ভাঙতে পারেনি, বরং সমাজের উপাদানগুলো পরস্পরের আরও কাছাকাছি নিয়ে এসেছে। ইসরায়েলের এই হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতাদেরকে হারিয়েছে। অবকাঠামোগুলোর যথেষ্ট ক্ষতি হয়েছে, কিন্তু বৃহত্তর ছবি থেকে ভিন্ন গল্প উঠে আসছে। ইসরায়েলের হামলা আসলে ইরান সরকারকে তাদের জনসমর্থন নতুন করে গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই হামলা ইরানিদেরকে তাদের অভিন্ন ইতিহাস আর সংগ্রামের কথা মনে করিয়ে দিয়েছে। এই ঐক্য সরকারকে আরও শক্তিশালী করবে, তারা দুর্বল হবে না। ইসরায়েল মনে করেছিল চাপের মুখে ইরানিরা তাদের নেতাদের বিরুদ্ধে অবস্থান নেবে, কিন্তু ইতিহাস বলে বাইরের হুমকিতে সাধারণত এর উল্টোটাই ঘটে। এই ধরনের হামলা জনগণকে সরকারের আরও কাছাকাছি নিয়ে আসে, এমনকি সরকারের সাথে ভিন্নমত পোষণকারীরাও এগিয়ে আসে। বিদেশি শক্তির মদদে ১৯৫৩ সালে যে সামরিক অভ্যুত্থান হয়েছিল, সেটা ইরানিদের স্মৃতিতে গভীর ক্ষত রেখে গেছে। ইরান ইরাক যুদ্ধের সময় আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ইরান, তখনও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। আজকের ইসরায়েলের হামলাও ইরানিদের একই অনুভূতি জাগিয়ে দিয়েছে। ওয়েমেন লাইফ ফ্রিডম আন্দোলন দেখিয়েছে যে বহু ইরানি পরিবর্তন চায়, কিন্তু সেটা তারা চায় নিজেদের মতো করে। বাইরের কারো বোমা বা সাইবার হামলার মাধ্যমে তারা এটা চায় না। বাইরে থেকে পরিবর্তন চাপিয়ে দেওয়া হলে সেটা সাধারণত ব্যর্থ হয়, কারণ এতে মানুষের অহংকার আর জাতীয় পরিচয়কে অগ্রাহ্য করা হয়। ইরানিরা অন্য সবার মতোই তাদের স্বাধীনতাকে গুরুত্বপূর্ণ মনে করে। দেশে হামলা হলে তারা সেটাকে রক্ষা করে, পরিত্যাগ করে পালিয়ে যায় না। হামলা করে ইসরায়েল হয়তো স্বল্প মেয়াদী সামরিক লক্ষ্য হাসিল করেছে, ইরানের কর্মকাণ্ডকে তারা বাধাগ্রস্ত করেছে এবং দেখিয়েছে যে ইরানের গভীরে হামলার সক্ষমতা তাদের আছে। কিন্তু দীর্ঘমেয়াদে ইসরায়েল যেটা চেয়েছে ঠিক তার বিপরীতটাই হবে বলে মনে হয়। ইরান ঐক্যবদ্ধ হয়েছে, তাদের জাতীয় চেতনা নতুন করে সংহত হয়েছে। এই ইরান দুর্বল নয়, বরং আগের চেয়ে শক্তিশালী। এই সংঘাতের শিক্ষাটা খুব সহজ। বিদেশি হস্তক্ষেপ সবসময় পরিকল্পনা মতো চলে না। এই ধরনের পদক্ষেপ বিশৃঙ্খলা ও যন্ত্রণার জন্ম দেয়, কিন্তু অধিকাংশ সময় জাতির অন্তর্নিহিত চেতনাকে তারা বদলাতে পারে না। ইরানের সরকারের ত্রুটি আছে, দেশের অনেকেই সংস্কার চায়, কিন্তু বাইরের কেউ এসে পরিবর্তন চাপিয়ে দিলে সেটা তারা মেনে নেবে না। ইরানকে ভেঙে দেওয়ার জন্য ইসরায়েলের চেষ্টার কারণে তারা বরং আরও ঐক্যবদ্ধ হয়ে গেছে। হামলার প্রধান ধাক্কাটা কেটে যেতেই ইরানিরা তাদের প্রতিরোধের শক্তি দেখাতে শুরু করেছে। তারা নিহতদের জন্য শোক করছে, কিন্তু একসাথে দাঁড়াচ্ছে। ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল তাদেরকে আলাদা করে দেয়া, কিন্তু এই হামলা ইরানের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। সামনের সময়টা অনিশ্চিত। কিন্তু একটি জিনিস খুব স্পষ্ট, হামলার মুখে ইরানে যে ঐক্য গড়ে উঠছে, এই ঐক্যের শক্তিটা অনেক। ইসরায়েল হয়তো হামলার শুরুটা করেছে, কিন্তু এর ফল নির্ধারিত হবে ইরানের জবাবের মাধ্যমে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।